চাকসুর খসড়া ভোটার তালিকায় উঠেছে সহকারী প্রক্টর, কর্তব্যরত শিক্ষকের নাম। এছাড়াও ছাত্র হলের তালিকায় দেখা গেছে ছাত্রীদের নাম। খসড়া ভোটার তালিকায় দেখা গেছে এসব অসঙ্গতি। নির্বাচন কমিশনার জানান, চূড়ান্ত তালিকায় এসব ত্রুটি সংশোধন করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় মঙ্গলবার। তালিকায় দেখা যায় বেশ কিছু অসঙ্গতি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের 2 শিক্ষক নুরুল হামিদ ও রন্টু দাসও আছেন খসড়া তালিকায়। শহীদ ফরাদ হলে ছাত্রদের ভোটার তালিকায় আছে পরিসংখ্যান বিভাগের 5 ছাত্রীর নাম। কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা আমিও দেখেছি, তো এটা ওদের পূর্ণ বিবেচনা করা উচিত। এটা আশা করি প্রশাসন বা যারা দায়িত্বে আছে ওরা জিনিসটা দেখছে। খসড়া তালিকা অনুযায়ী চাকসুতে ভোটার 25,866 জন। নির্বাচন কমিশনার জানান, চূড়ান্ত তালিকায় অসঙ্গতি দূর করা হবে। প্রপার ছাত্রত্ব না থাকে তাহলে তাদেরগুলো বাদ যাবে, আবার অনেক ক্ষেত্রে ইনক্লুড হয় নাই। আমরা এখানে এই সংযোজন বিয়োজনে আছি। এটি বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্রে যাদেরকে সদস্য বা ভোটার হওয়ার যোগ্যতা নির্ধারণ করেছে, আমরা অ্যাকর্ডিংলি সেটা করব। গঠনতন্ত্রেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। যে কোনো অসঙ্গতি দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের অংশীজনের সাথে মিটিং করি, অনেকগুলো মিটিং করে শিক্ষার্থীদের থেকে প্রস্তাবনা নিয়ে, ব্যক্তিগত প্রস্তাবনা এবং তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা নীতিমালা করব। আমরা নীতিমালা গত সিন্ডিকেটে সেটি অনুমোদন হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। ভোট হবে 12 অক্টোবর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে আদালতের বাধা পুরোপুরি উঠে যাওয়ায় প্রার্থীরা যেমন খুশি, ভোটারদের মাঝেও বেড়েছে নির্বাচনী আমেজ। প্রচারণার মাত্রা বেড়েছে কয়েক গুণ। এদিকে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, নিরাপত্তার জন্য সব কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। একটি রিট আবেদন ইস্যুতে হাইকোর্টের ডাকসু নির্বাচন স্থগিত, আর সেই আদেশে চেম্বার আদালতের স্থগিতাদেশ নিয়ে সোমবার আলোচনা ছিল তুঙ্গে। বুধবার আপিল বেঞ্চেও হাইকোর্টের আদেশটি বাতিল হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ভোট নিয়ে যাও কিছুটা শঙ্কা ছিল, তা কেটে গেছে। শিক্ষার্থী বান্ধব নেতা নির্বাচনে মুখিয়ে আছেন ভোটাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার, সাধারণ শিক্ষার্থী, তারা প্রত্যেকেই এই ডাকসুর ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রচারণার আর দিন চারেক বাকি, এরই মধ্যে ভোটারদের মন জয় করতে হবে, তাই প্রচারণার মাত্রাও বাড়িয়েছে প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নিয়ে বুধবার চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে ছাত্রদল। আহ্বান জানায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের। আর ছাত্র শিবির বলছে, কোনো ষড়যন্ত্রে এই নির্বাচন রুখে দেয়া যাবে না। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। নির্বাচন বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। যখন বানচাল করার চেষ্টা হয়েছিল, শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল এবং এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। ভোট সুষ্ঠু করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্রহননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি। প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রচারণা চলবে আগামী রোববার পর্যন্ত। ভোট গ্রহণ মঙ্গলবার। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসু নির্বাচনের জন্য আগামী 9 সেপ্টেম্বর সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে নির্বাচনের আগের দিন সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। বুধবার রাতে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ডাকসু নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়ে তিনি আরও বলেন, কেউ ভোট দিতে না পারলে বিশেষ বিবেচনা করবে কমিশন। নির্বাচনে ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বানও জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা। 9 সেপ্টেম্বর 2025 তারিখ মঙ্গলবার
বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পূর্ব ঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে 8 এবং 10 সেপ্টেম্বর 2025 বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। মুক্তিযুদ্ধের মতো জুলাই চেতনাও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ কারণে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে বলেও মন্তব্য তাদের। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। তাদের দাবি, এই সরকারের মধ্যে দৃঢ়তা নেই, তাই ভোটের আগে নতুন সরকার গঠন হতে পারে বলেও মত তাদের। 24 জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ভূমিকা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এই সেমিনার। রাজধানীর একটি হোটেলে এই সেমিনারে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধি। অনুষ্ঠানে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন দাবি করেন, লোভের কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। একটা অভ্যুত্থানও সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে লোভ। এর কারণ হচ্ছে এই জায়গাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই লোকগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। ইউনুস গভর্নমেন্ট 1, ইউনুস গভর্নমেন্ট 2, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন মনে হবে এই কথাটা? কারণটা হচ্ছে সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট নাই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের স্বার্থে গণ অভ্যুত্থানের পর খুব দ্রুতই নির্বাচন হওয়া দরকার ছিল, কিন্তু নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে এখন নানা সংকট দেখা দিচ্ছে। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন উত্তর পরবর্তীতে বিনিয়োগ করবে। মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংশোধিত আরপিও অনুযায়ী হলফনামায় ভুল তথ্যে বাতিল হবে এমপি পদ। আদালতের ফেরারি ঘোষণা করা ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই সংশোধনী এবং আচরণবিধির চূড়ান্ত খসড়া যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার এসব কথা জানিয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, ভোটার এজেন্টবিহীন নির্বাচন আর হবে না। নির্বাচন অনুষ্ঠানের মূল আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 40 থেকে 44টি পরিবর্তন এনেছে ইসি। চূড়ান্ত এই খসড়ার সঙ্গে দল ও প্রার্থীদের আচরণবিধিও যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কমিশনার সানাউল্লাহ জানান, একক প্রার্থীর আসনে না ভোট থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনী। অবস্থা বুঝে ফলাফল স্থগিত করতে পারবে ইসি, যা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন, তারা দেখবে, দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে, তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন। আমরা এটাকে সরিয়ে দিয়েছি, আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি। এটা অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সানাউল্লাহ আরও জানান, দলের নির্বাচনী আয় ব্যয় ওয়েবসাইটে প্রকাশ, প্রতীক বরাদ্দের আগেই মামলার নিষ্পত্তি, অসত্য তথ্য দিলে ভোটের পরেও ব্যবস্থা, মিথ্যা অভিযোগ দিলে মামলাসহ বেশ কিছু প্রস্তাব রয়েছে সংশোধনে। কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে। সংশোধিত আরপিওতে প্রার্থীর জামানত 20 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নির্বাচন করতে হবে নিজস্ব প্রতীকে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমনা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় জড়িত থাকার দায়ে রাতেই স্বেচ্ছাসেবক দল থেকে
বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত বিল্লালকে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু বলেন, কাউন্টারের সামনে ধূমপান করছিলেন দুজন ব্যক্তি, তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। এর কিছুক্ষণ পর রামদা চাপাতি নিয়ে পরিবহনটির কাউন্টার ও তার পাশে থাকা মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আলী হাসান পলাশ তালুকদার ও তার গাড়ি চালক সহ অন্তত 10 জন আহত হন। তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। এই ঘটনার পরও বিভিন্ন গন্তব্যে সোহাগ পরিবহনের বাস নির্ধারিত সময়েই ছেড়েছে। আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে, এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজুর্ড করে, এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল। শহর ও গ্রামে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। শিশু ও বয়স্কদের পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের বাড়াচ্ছে মৃত্যুহার। এই পরিস্থিতিতে ব্যাপক সচেতনতার পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণের মতো সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সেই সাথে মশারি টাঙানোর অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। সেপ্টেম্বরের শুরুতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এডিসের লার্ভার জন্য তৈরি হয়েছে অনুকূল পরিবেশ। দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাথে সাথে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু সংক্রমণ শিশু ও বয়স্কদের জন্য বড় ধরনের শারীরিক ঝুঁকির কারণ হতে পারে, তবে জটিল রোগে আক্রান্তদের জন্য ডেকে আনতে পারে বড় বিপদ, বলছেন চিকিৎসক। আমাদের কাছে যে রোগীগুলো আসছে এখন সব ধরনের বয়সের রোগী আসছে, তবে ঝুঁকিতে আছে বিশেষ করে যারা মানে শিশু এবং যারা মানে ওল্ড, এর থেকে তার কোনো না কোনো তাদের কোমরবিড কন্ডিশন আমরা বলি, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এদের ক্ষেত্রে আমাদের মৃত্যুর ঝুঁকিটা অনেক বেড়ে যায়। কারণ ডেঙ্গুর যে এক্সপেন্ডেড যে সিমটম গুলো থাকে এই রোগীগুলোতে আমরা বেশি পেয়ে থাকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের মতো সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সর্বোচ্চ সচেতনতা তৈরিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। এটা সরকারের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যদি গুরুত্বটা দেওয়া হয়, একটা সমন্বিত কেন্দ্র করা হয় যেখানে বিভিন্ন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে, ক্যাবিনেট ডিভিশনকে যদি দায়িত্ব দেওয়া হয়, ক্যাবিনেট ডিভিশন কিন্তু কোভিড মহামারীর সময় সমন্বিতভাবে কাজ করেছে। সেখানে চিকিৎসক থেকে শুরু করে যারা কীটতত্ত্ববিদ আছেন, যারা ভলান্টিয়ার, রেড ক্রিসেন্ট, সবাই মিলে একসাথে কাজ করলে আমার নিশ্চয়ই আমরা এটার মৃত্যুটা কমাতে পারবো। এডিস থেকে রক্ষার জন্য মশারি টাঙানোর অভ্যাস করে তোলার পরামর্শ চিকিৎসকদের। আফসানা ফ্রিজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআরের সহকারী কর কমিশনারের ঘুষ নেয়ার ঘটনায় ঘুষদাতা SA পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদ ও তার আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি তাদের আয়কর নথিও যাচাই শুরু করেছে সংস্থাটি। ঘুষ ও কর ফাইল চুরির ঘটনাও তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর। এসি পরিবহনের মালিক ও ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদের আয়কর নথি করঞ্চল 5 থেকে বের করে নিয়ে যান তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকার, আর এতে সহযোগিতা করেন সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। কর আইনজীবী ও মিতুর সহযোগিতায় সালাউদ্দিন আহমেদ 237 কোটি 59 লাখ টাকা সম্পদ বাড়িয়ে আয়কর ফাইলের সম্পদ বিবরণীতে যুক্ত করার প্রমাণ পায় এনবিআর। এর বিনিময়ে জান্নাতুল ফেরদৌস মিতুর সঙ্গে আইনজীবীর মাধ্যমে 1 কোটি টাকা ঘুষের চুক্তি হয়। এর মধ্যে 37 লাখ টাকা অগ্রিম নেন তিনি, যা ধরা পড়লে গেল সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরই মধ্যে ঘুষদাতা সালাউদ্দিন আহমেদ ও তার আইনজীবীর ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে এনবিআর। আমরা আইনে কী কী সুবিধা নিতে পারি, কী ধরনের স্টেপ নিতে পারি, সেটা একটা আছে। এর বাইরেও আরও কিছু সংস্থা আছে যারা এই ধরনের কাজকে নির্মূল করার জন্য কাজ করছে, এই ধরনের কাজ যেন না হয় তার জন্য কাজ করছে। আমার মনে হয় সব ধরনের এজেন্সি থেকে এটাই কাজ হওয়া দরকার। আমাদের দিক থেকে যে স্টেপগুলো নেওয়ার সুযোগ আছে সেটা অবশ্যই এনবিআর নেবে। তিনি জানান, ফাইল চুরি ও ঘুষ লেনদেনের ঘটনা তদন্ত শুরু করেছে এনবিআর। ঘটনা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে যে তথ্যটা পাওয়া যায় তার ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তারপরে এটা তদন্ত হবে। পূর্ণাঙ্গ তদন্তের পরেই একটা আফটার কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হবে।
রাজস্ব কর্মকর্তাদের যে কোনো ধরনের অপরাধসহ হয়রানির অভিযোগ প্রমাণ হলে এনবিআর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান এ কর্মকর্তা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে ৩,০০০ মেগাওয়াট ছাদ ভিত্তিক সোলার প্যানেল স্থাপনের লক্ষ্য সরকারের, যেখানে বেসরকারি বিনিয়োগে ২,০০০ মেগাওয়াটে কমপক্ষে ৮,০০০ কোটি টাকা দরকার। এই জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণের দাবি উদ্যোক্তাদের। ব্যাংকগুলো বলছে অর্থায়ন জটিলতা কমাতে সৌরবিদ্যুৎ প্রকল্পের সফল ব্যবসার উদাহরণ তৈরি করতে হবে। দেশে উৎপাদিত বিদ্যুতের প্রায় অর্ধেক আসে কয়লা ও তরল জ্বালানির কেন্দ্র থেকে। আমদানি নির্ভর এসব জীবাশ্ম জ্বালানি পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি চাপ বাড়াচ্ছে বৈদেশিক মুদ্রা ব্যয়ে। এছাড়া প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হওয়ায় সরকারকে প্রতি বছরই গুনতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। সামগ্রিক বিবেচনায় ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই ৩,০০০ মেগাওয়াট রুফটপ সোলার স্থাপন করতে চায় বিদ্যুৎ বিভাগ। সরকারি অফিস, স্কুল, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন ভবনের ছাদে প্যানেল স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগ দরকার। টাকাটা লাগবে সেটা যেন একটা লং টার্ম ফাইন্যান্সিং হয় এবং সেটা আমরা ইকুইটি পার্সেন্ট ৮০% হচ্ছে ফাইন্যান্স চাচ্ছি, ২০% আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট ইকুইটি দিতে যাচ্ছি। ফাইন্যান্সিংটা খুব সহজে হয়, যাতে করে খুব বেশি জটিলতার মধ্যে না পড়ে, অনেক বেশি ডকুমেন্টের করে দ্রুত সিদ্ধান্ত হয়, সেটা আমরা চাচ্ছি। ব্যাংকাররা বলছেন সৌর বিদ্যুতে দেয়া ঋণের অভিজ্ঞতা ভালো নয়, যদিও উদ্যোক্তারা বলছেন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কমেছে খরচ, বেড়েছে দক্ষতা। তাই সৌরবিদ্যুতের ব্যবসা এখন লাভজনক। মেনটেন্যান্সটা প্রপারলি হয় না এবং গভর্নেন্স থাকে না, যার কারণে এখানে প্রায় 80-90% কিন্তু এটা ফেলিওর হয়। তো কিছু যদি গুড এক্সাম্পল, গুড স্টোরি যদি মার্কেটে আসে, এটা অটোমেটিক্যালি কিন্তু ক্লিক করবে, ব্যাঙ্কগুলি কিন্তু আগে আসবে। পেব্যাক পিরিয়ড লাইক লেস দ্যান 4 years। সো এই কারণেই এফিশিয়েন্ট এবং দাম কমার কারণে এখন কিন্তু রুফটপ সোলারটা আসলে কমপ্লিটলি অ্যাফোর্ডেবল। সেক্ষেত্রে এই জন্য বিনিয়োগটা এখন রিটার্ন আসবে। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক ও বিদ্যুৎ বিভাগ। বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য জারি করা গ্রিন বন্ড পলিসি বাস্তবায়ন তথা ইন্ডিপেন্ডেন্ট সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে অর্থায়নের উদ্যোগ করা, এটা আমাদের বাংলাদেশ ব্যাংক করবে। বাংলাদেশে এখন মোট বিদ্যুৎ অবকাঠামোর 5.6% সৌরশক্তি নির্ভর, যা ভারতে 24, পাকিস্তানে 17 এবং শ্রীলঙ্কায় 39 ভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরু সড়ক ও অতিরিক্ত বাঁকের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক। ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিরাপদ যাতায়াতের জন্য সড়ক প্রশস্ত ও বাঁক সোজা করার দাবি জানিয়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। 18 কিলোমিটারের খাগড়াছড়ি দীঘিনালা সড়কে বাঁক আছে 52টি। পাহাড়ি সড়কটিতে স্থানীয়দের পাশাপাশি সাজেকগামী পর্যটকবাহী যানবাহন বাড়ায় বেড়েছে চাপ। অপ্রশস্ত রাস্তায় চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছে যানবাহনগুলো। আঁকাবাঁকা সড়কটিতেই প্রায় দুর্ঘটনার কবলে পড়ে বাস, ট্রাক ও পর্যটকবাহী গাড়ি। দীঘিনালা রাস্তা খুব ছোট, আমরা চলাফেরা করতে বড় গাড়ির চলতে খুব কষ্ট হয়। এই রাস্তাটা হলো খুব চাপা, আঁকাবাঁকা রাস্তা, তারপর সাইডে ভাঙ্গাচুরে আছে। রাস্তা ওভারটেক করতে গেলেই মনে করেন অ্যাক্সিডেন্ট হয়। 1980 সালে নির্মিত সড়কটির চওড়া মাত্র 12 ফুট। দুর্ঘটনা রোধে সড়ক প্রশস্ত ও বাঁক কমানোর দাবি পরিবহন নেতাদের। রাস্তাকে আরো 6 থেকে 8 ফিট যদি বড় করা হয় তাহলে দুর্ঘটনা থেকে রেহাই পাবো এবং আমাদের গাড়ির মালিক যারা আছে তারাও রেহাই পাবে এবং পর্যটক যারা আছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এরই মধ্যে জেলা সদরের খাগড়াপুর থেকে দীঘিনালা পর্যন্ত 18 কিলোমিটার সড়ক প্রশস্ত করার প্রকল্প নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বিদ্যমান যে 12 ফিট প্রশস্ততায় আছে সেটিকে আমরা জনগণের ভোগান্তি লাঘবের জন্য 18 ফিটের উন্নতিকরণের জন্য দরপত আহ্বান করেছিলাম। এই কাজটি শেষ হলে আশা করছি আমরা অত্র এলাকার জনসাধারণের সুফল ভোগ করবে। খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে 34 কোটি 62 লাখ টাকা। 2026 সালের মার্চে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্ধারিত সময় শেষ হওয়ার 2 মাস পরও খুলনার ময়ূর নদের ওপর গল্লামারী সেতুর নির্মাণ কাজ মাত্র 13% শেষ হয়েছে।
প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল এই বছরের 1 এপ্রিল। নির্মাণে ধীরগতির কারণে নগরীর প্রবেশপথে প্রতিদিনই যানজটের কারণে ভোগান্তিতে পথচারীরা। কর্তৃপক্ষ বলছে দ্রুত গতিতে কাজ চলছে, শিগগিরই শেষ হবে কাজ। খুলনার লাখো বাসিন্দার দুর্ভোগের অপর নাম নগরীর প্রবেশদ্বার গল্লামারী সেতু। খুলনা চুকনগর সাতক্ষীরা মহাসড়কের ময়ূর নদের উপর 4 লেনের সেতু নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের অক্টোবরে। চলতি বছর 1 এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত দৃশ্যমান মাত্র 13%। সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, অস্থায়ী কাঁচা বাজার ও স্থাপনা এবং সেতুর দুই পাশে ফেন্সিং ডিভাইডারের কারণে সড়কের অনেকটা সরু হয়ে গেছে। ফলে প্রতিদিনই সৃষ্টি হয় তীব্র যানজট। 1 ঘন্টা লেগে যায় যে যানজটে যখন পড়ে যায়। স্কুল কলেজ বিভিন্ন চাকরিজীবী যারা তারা সময় মতো অফিসে পৌঁছাতে পারে। যাতে ব্রিজটা তাড়াতাড়ি কাজ শেষ করে এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। খুলনা ঢোকার একটাই ব্রিজ, এইখানে জনসাধারণের প্রচণ্ড দুর্ভোগ। যত দ্রুত সম্ভব সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। না হলে সবাইকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা খুলনাবাসী আমাদের প্রাণের দাবি দ্রুতভাবে গল্লামারী ব্রিজ নতুন করে মানুষের কষ্ট যাতে দূর করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সড়ক ও জনপদ বিভাগের দাবি বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, তবে এখন দ্রুত কাজ চলছে। আগস্টের মধ্যেই 4 লেনের সেতুর 2টি লেন নির্মাণ শেষ হবে। মাটিটা যখন রাস্তা হবে, মাটিটা ধরে রাখার জন্য কিছু এক্সট্রা স্থাপনা তৈরি করতে হবে। সেই স্থাপনার জন্য কিছু টাকার প্রয়োজন, সেই বিষয়টাও সেটেল হয়েছিল না। সব কিছু মিলে এই জিনিসটা কিছুদিন দেরি হয়েছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো আগস্ট মাসের মধ্যে আমরা একটা ব্রিজ ইনশাল্লাহ দেখতে পাবো। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 60,66 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনবল সংকট সহ নানা কারণে ধুঁকছে সিলেট ও নীলফামারীর কুষ্ঠ হাসপাতাল। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও নষ্ট হয়ে গেছে। এ কারণে জরুরি পরীক্ষা নিরীক্ষা এবং অস্ত্রোপচারও বন্ধ। চিকিৎসা নিতে না পেরে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সিলেটের 4 জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন রোগী এই হাসপাতালে আসেন কুষ্ঠরোগের চিকিৎসা নিতে। কিন্তু অভিজ্ঞ চিকিৎসক না থাকায় পর্যাপ্ত সেবা মিলছে না অভিযোগ তাদের। সেই সাথে বহু বছরেও হাসপাতালের অবকাঠামোর কোনো উন্নতি এবং নতুন সরঞ্জাম যুক্ত না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা। চিকিৎসা করছি, করার পরে শেষ মুহূর্তে এখানে আমি একটু সুবিধা মনে করি এখানে আমি চিকিৎসা নিতেছি। সাপোর্টিং আরও যে জিনিসগুলো লাগে, অক্সিজেন বা অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন, অনেক জিনিস লাগে। একটা ওটি চালু করতে তো আপনি বুঝেন অনেক জিনিস লাগে, তো এইখানে এরকম কোনো সাপোর্ট নাই। উত্তরাঞ্চলের কুষ্ঠরোগীদের ভরসা নীলফামারীর 20 শয্যার হাসপাতালটি। 42 জন চিকিৎসক কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও মাত্র 8 জনকে দিয়ে চলছে কার্যক্রম। এর পাশাপাশি যোগ হয়েছে দালালদের দৌরাত্ম্য। চুলকানির জন্য চিকিৎসার জন্য আসছিলাম, তো অনেকে বলতেছে যে ভাই এখানকার চেয়ে আরও ভালো ডাক্তার আছে, ওখানে ভালো মেডিসিন পাওয়া যায়। 19 থেকে 20 মাস ধরে এরকম চলতেছে। রোগীর সঙ্গে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলছে, দালাল চক্র ব্যবসা করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমাদের যেই হায়ার অথরিটি তাদের সাথে কথা বলি এবং কথা বলে যেটা আমরা আসলে সিদ্ধান্ত নেই, অন্য ডক্টর যারা রয়েছেন তাদের সাথে বসে এটাকে আসলে সমাধান করা যায় কিনা। হাসপাতালের যন্ত্রপাতি অকেজো থাকায় করা যাচ্ছে না অস্ত্রোপচারও, জানান চিকিৎসকরা। ওটির যে জিনিসপত্রগুলো দরকার বা ওটিটা সুন্দরভাবে সাজানো, এই জিনিসগুলোও আমরা আসলে ঠিকভাবে করতে পারছি না আমাদের কিন্তু তারপরও যেই ছোটোখাটো অপারেশনগুলো এটা কিন্তু আমরা চলমান রয়েছে। এই দুটি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার মতো বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ সবাইকে।